রোহিঙ্গা প্রত্যাবাসনের পথে বড় সমস্যা আরাকান আর্মি। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ কিংবা এড়িয়ে যাওয়া নিয়ে উভয় সংকটে বাংলাদেশ। জাতীয় স্বার্থে অরাষ্ট্রীয় সংগঠনের সঙ্গেও আলোচনার পরামর্শ। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না। আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাছে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আরাকান আর্মি এখনো পর্যন্ত আমরা কোনো অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করিনি, তো কাজে সেটাও আমাদের নতুন করে ভাবতে হবে এবং বাস্তবতার আলোকে আমরা চিন্তা ভাবনা করি। যদি সেটাকে মনে করি আমাদের জন্য উপা দেওয়া হবে আমাদের জাতীয় স্বার্থের আলোকে, তখন সেটা হয়তো বিবেচনা করা যেতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি আমিরুল ইসলাম আরিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতা দুদুর। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই সংস্কার করে ভোট চায় জামায়াত। পূর্বাচলে শেখ পরিবারের প্লট দখলের অভিযোগ প্রমাণিত হলেও বরাদ্দ বাতিল করতে পারছে না রাজুক। সিদ্ধান্ত পেতে ভরসা আদালত, অভিযুক্তদের সাজা নিশ্চিতের দাবি। রাজধানীর শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গাজীপুরে অভিযান চালিয়ে মূল হোতা গ্রেফতার। ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো যুবক পুলিশের জালে। আবারও পেঁয়াজের বাজারে ঝাঁজ, কেজিতে বাড়লেও 15 থেকে 20 টাকা। সবজিতেও আগুন, বাড়তি মোটা চালের দাম। স্বস্তি ফিরেছে ব্রয়লার মুরগিতে। শুরুতেই গাজায় গণহত্যার প্রতিবাদের খবর। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন জামায়াতে ইসলামের নেতাকর্মী সহ সাধারণ মুসল্লিরা। সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। চলছে গণহত্যা চলছে, তার প্রতিবাদে তারা দাঁড়িয়েছেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। একটু দেখাতে চাই, এখানে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের উদ্যোগে এখানে তাদের যে সমর্থকরা রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা তো রয়েছেন, পাশাপাশি সাধারণ মুসল্লিরাও কিন্তু এখানে রয়েছেন। পাশাপাশি ভারতে বিতর্কিত যে ওয়াকফ বিল পাস ও মুসলিম অধিকার খর্ব করার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু তারা করছেন। এই দুটো বিষয়, অর্থাৎ গাজায় বর্বরচিত গণহত্যা এবং ভারতের বিতর্কিত ওয়াকফ বিল পাস ও মুসলিম অধিকার খর্ব করার জন্য যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জমিয়তে উলামা ইসলামের যেই ঊর্ধ্বতন নেতারা রয়েছেন, তাদের যে সাংগঠনিক যেই কাঠামো, সেই কাঠামোর আদলে যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেই নেতৃবৃন্দ রয়েছেন। পাশাপাশি তাদের যে সমর্থকরা, নেতাকর্মীরা, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এখানে সাধারণ মুসল্লি। তারা বলার চেষ্টা করছেন যে এই যে ইসরায়েলের যে গণহত্যা চালাচ্ছে, বর্বরচিত হামলা চালাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে প্রতিনিয়ত, বিশ্ব বিবেক কিন্তু চুপ রয়েছে, জাতিসংঘ চুপ রয়েছে, বিশ্ব মোড়ল যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশ্বের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু চুপ রয়েছেন। তারা এই মানবাধিকারের তারা কিন্তু কথা বলছেন না, মানবাধিকারের পক্ষে কথা বলছেন না। তারা বলছেন যে এই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে বিশ্বব্যাপী যেই গণ আন্দোলন শুরু হবে, যে জনবিস্ফোরণ শুরু হবে, সেটির কারণে বাধ্য হবে আসলে ইসরায়েল তাদের যেই অপকর্ম, সেই অপকর্ম আসলে বন্ধ করতে। এবং এখন বক্তব্য রাখছেন তাদের নেতৃবৃন্দ। তারা বক্তব্যে বলছেন যে ভারতের যে বিতর্কিত ওয়াকফ বিল পাস, সেই ওয়াকফ বিল কারণে এখানে মুসলিম যে অধিকার, সেই মুসলিমদের অধিকার খর্ব করা হচ্ছে, প্রতিনিয়ত তাদের উপরে নির্যাতন, অত্যাচার চালানো হচ্ছে। অবিলম্বে ভারত সরকারকে এই নির্যাতন, নিপীড়ন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন, নিপীড়ন বন্ধ করার জন্য যেই কথা এবং যেই পদক্ষেপ, সেই পদক্ষেপ নেয়ার কথা তারা বলছেন। পাশাপাশি তারা এটা উচ্চারণ করছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ যে কূটনৈতিক, সেই কূটনৈতিক পথে গিয়ে ভারত সরকারের সাথে কথা বলে অবিলম্বে এই যে মুসলিমদের উপরে যে নির্যাতন, নিপীড়ন চলছে, বিভিন্ন উপাসনালয় ভেঙে দিচ্ছে বলে তারা অভিযোগ করছেন, সেটি আসলে বন্ধ করতে হবে। সেটির ব্যাপারে তারা আসলে যে উচ্চারণ, সেই উচ্চারণ তারা দৃপ্ত উচ্চারণ করছেন। এবং এই যে প্রতিনিয়ত
গাজায় মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে, প্রতিনিয়ত নিরীহ যে শিশু নারী পুরুষকে হত্যা করা হচ্ছে এবং নির্বিচারে গুলি করা হচ্ছে, এবং এই যে বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনকে যে মুছে ফেলার যে ষড়যন্ত্র, গাজাকে মুছে ফেলার যে ষড়যন্ত্র প্রতিনিয়ত তারা করছেন, সেটির ব্যাপারে তারা আসলে প্রতিবাদ করছেন, যাতে করে এই ঘৃণ্য তৎপরতা, যাতে করে এই বর্বরচিত হামলা থেকে বিরত থাকে ইসরায়েল এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ যারা এই হামলার পেছনে দায়ী, তাদের যে বিশ্বের যে আদালত, সেই আন্তর্জাতিক আদালতে গিয়ে তাদের বিচার দাবি করছেন। এভাবেই বলা যায় যে এখানে জুমার নামাজের পরে যে কর্মসূচি, সে কর্মসূচি চলছে, এখন বিক্ষোভ চলছে, বিক্ষোভ সমাবেশ চলছে, এবং এই বিক্ষোভ সমাবেশের পরেই মিছিল শুরু হবে। আমরা যতদূর জানি, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মিছিলটি বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন গিয়ে বিভিন্ন এলাকা ঘুরে তারপরে আবার বাইতুল মোকাররমে গিয়ে শেষ হবে। তো এই ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে মুসল্লিদের যে বিক্ষোভ চলছে তার সবশেষ খবর। বাইতুল মোকাররম থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আবার তাদের এড়িয়েও সংকট সমাধান সম্ভব নয়, তবে জাতীয় স্বার্থে অরাষ্ট্র প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে মত সাবেক কূটনীতিকের। 1971 সালের 18 এপ্রিল সাবেক রাষ্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে আন্তর্জাতিক কূটনীতিক পাড়ায় যাত্রা শুরু করে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রতিবছর এই দিনে পালিত হয়ে আসছে ফরেন অ্যাফেয়ার্স দিবস। এটা কিন্তু মুক্তিযুদ্ধ একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অতিথিদের বক্তব্যে উঠে আসে দেশের কূটনীতিকদের গৌরবোজ্জ্বল আখ্যান। প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাসগুলোকে তৎপর হওয়ার তাগিদ দেন তৌহিদ হোসেন। আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যা সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে, এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করব? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের গলার কাঁটা হয়ে থাকা রোহিঙ্গা সংকট সমাধানে বড় প্রতিবন্ধকতা আরাকান আর্মি। জানান, বিষয়টি নিয়ে উভয় সংকটে বাংলাদেশ, যদিও রাষ্ট্রীয় বৃহত্তর স্বার্থে এ ব্যাপারে ভিন্ন পথে হাঁটার পরামর্শ সাবেক কূটনীতিকের। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করিনি, তো কাজে সেটাও আমাদের নতুন করে ভাবতে হবে, এবং বাস্তবতার আলোকে আমরা চিন্তা ভাবনা করে যদি সেটাকে মনে করি আমাদের জন্য উপাদেয় হবে আমাদের জাতীয় স্বার্থের আলোকে, তখন সেটা হয়তো বিবেচনা করা যেতে পারে। 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের অঞ্চলে তিনি তার সাথে আমাদের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন। অভিযোগ করেন, ভোটের মাধ্যমে বিএনপি যাতে সরকার গঠন করতে না পারে নানাভাবে চলছে সেই পায় তারা। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা যে সময়সীমা বেঁধে দিয়েছেন, তার মধ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা এবং পৌরসভা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। এর আগে দীর্ঘ 18 বছর পর কোনো খোলা মাঠে এই কর্মী সম্মেলন ঘিরে নেতা কর্মীদের ঢল নামে।
পূর্বাচলে শেখ পরিবারের প্লট দখলের অভিযোগ প্রমাণিত হলেও বরাদ্দ বাতিল করতে পারছে না রাজুক। কারো নামে সম্পত্তি দলিল হলে বাতিলের পথ কেবল আদালত, এমনটাই বলছে প্রতিষ্ঠানটি। এদিকে প্লট জালিয়াতির মামলায় শেখ পরিবারের সদস্যদের পাশাপাশি রাজুক সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, অনৈতিক কাজে সহযোগী হিসেবে রাজুক কর্মকর্তারা পার পেলে ভবিষ্যতেও এর পুনরাবৃত্তি ঘটবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গত মার্চে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে জারি করেছেন গ্রেফতারি পরোয়ানা। আসামির তালিকায় রয়েছেন রাজুকের 20 কর্মকর্তা। তাদের ধরতে তৎপরতা শুরু করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের সহযোগী হিসাবে রাজুক কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা উচিত। ভাগটা তো আপনিও নিছেন, আর্থিকভাবে নিছেন, অত পদোন্নতির মাধ্যমে নিয়েছেন, নিয়েই তো আপনি সই করছেন। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, যে কর্মচারী তারা স্বাক্ষর করছে, যে কর্মকর্তারা স্বাক্ষর করছে, তারা অবশ্যই দায়ী না কেন? তোমাকে কি চাকরি দেওয়া হয়েছিল আরেকজনের চুরিতে সহযোগিতা করার জন্য? এদিকে অনৈতিকভাবে প্লট গ্রহণের প্রমাণ মিললেও শেখ পরিবারের বরাদ্দ বাতিলের ক্ষমতা নেই রাজুকের। সংস্থাটির চেয়ারম্যান জানান, একবার দলিল হলে আদালতের নির্দেশনা ছাড়া বিকল্প পথ খোলা নেই। একবার যদি একটা দলিল হয়ে যায়, সেটা কিন্তু সর্বোচ্চ কোর্ট পর্যন্ত জায়গায় বাতিল হয়ে যায়। এটা কিন্তু রাজুক চাইলেই বাতিল করে দিতে পারে না। বাতিল প্রক্রিয়াটা আমরাই করব, নির্দেশ আসলে সেভাবে। আর এগুলো অলরেডি এগুলো তদন্তাধীন আছে, কাজে এই মুহূর্তে আমাদের কার্যক্রম এগুলোর উপরে বন্ধ। শেখ পরিবার ছাড়াও পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। হ্যাঁ, তাদের বিষয়ে সেম প্রক্রিয়া চলতেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার অনিশ্চয়তার মধ্যেই বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানেও ঋণের কিস্তির বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট উপস্থাপনের পর জুনেই আইএমএফের বাজেট সহায়তার কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জানান, এরপরও ঋণ না পেলে বাজেট সহায়তার জন্য মরিয়া হয়ে ছুটবে না বাংলাদেশ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানভি রুপলের রিপোর্ট। 2023-এ $470 কোটি ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মোট 6 কিস্তিতে ঋণ দেওয়ার কথা সংস্থাটির। এরই মধ্যে 3টি কিস্তি বাংলাদেশ হাতে পেলেও চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। প্রায় 2 সপ্তাহের ঢাকা সফর শেষে বৃহস্পতিবার সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনীতি নিয়ে বেশ কিছু সন্তুষ্টির কথা জানালেও চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় করা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। তবে বাজেট সহায়তার এই অর্থ পেতে জুনের প্রথম সপ্তাহে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই সিদ্ধান্ত জানতে চাইবেন অর্থ উপদেষ্টা। এজন্য আগামী 21 এপ্রিল ওয়াশিংটনে শুরু হতে যাওয়া বিশ্বব্যাংক আইএমএফ-এর বসন্তকালীন সম্মেলনও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওরা আমাদের প্রোগ্রেসটা দেখেছে, ওটা দেখে সন্তুষ্ট। ওরা বলছে ফাইনাল জিনিসটা আমরা ওয়াশিংটনে গিয়ে নেগোশিয়েট করবো বাজেট সাপোর্টের জন্য। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সেটা আমরা তুলে ধরবো। এরই মধ্যে রাজস্ব বোর্ড বিকেন্দ্রীকরণ, রিজার্ভের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়েছে আইএমএফ। রাজস্ব বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা একেবারে একদম মরিয়া হয়ে জানি যে আইএমএফের টাকা না পেলে চলবে বা ওয়ার্ল্ড ব্যাংকে হলে ভালো হয়। তবে আমাদের যে প্রজেক্টের ব্যাপারে কিন্তু এত শর্তটা থাকে না। আমাদের মেন শর্ত থাকে কি জানি বলে বাজেট সাপোর্টের জন্য, এগুলো বেশি শর্ত। ওয়াশিংটনের সম্মেলন শেষে 29 এপ্রিল অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের ঢাকায় ফেরার কথা রয়েছে। 2 জুন ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সানভীর রুপল, সময় সংবাদ, ঢাকা। দাবি আদায়ে রাজধানীতে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে।
দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের 6 দফা দাবিতে আজকে রাজধানীর তেজগাঁওয়ে তাদের যে হলপাড়া মসজিদ রয়েছে সেখান থেকে কফিন মিছিল বের করেছেন। কিছুক্ষণ আগে তারা এই মিছিলটি বের করেছেন। এখন পর্যন্ত মিছিলটি তাদের সেই হলপাড়া মসজিদ থেকে সামান্য এগিয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে দীর্ঘদিন যাবতেই কিন্তু এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই 6 দফা জানিয়ে আসছিলেন। কয়েক দফা তাদের সাথে কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে, বিশেষ করে সরকারের যে শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের যে সচিব, তার সাথেও কিন্তু তারা বসেছিলেন এবং সেখান থেকে কোনো ধরনের ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না হওয়ার কারণে কিন্তু আজকে তারা কফিন মিছিল বের করেছেন এবং একই দাবি তারা আজকেও কিন্তু জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নানা স্লোগানে তারা কিন্তু জানান দিচ্ছেন যে তারা রাজপথেই থাকবেন। কোনোভাবে যদি তাদের দাবি আদায় না হয় তখন কিন্তু তারা রাজপথে থাকবেন। আপনারা জানেন যে তাদের 6 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে যে তাদের যেই নন ক্রাফটের যেই ক্যাটাগরির যেই শিক্ষকরা রয়েছে তাদেরকে যেই অবৈধভাবে, তারা বলছেন অবৈধভাবে যে পদোন্নতি দেওয়া হচ্ছে সেটা বাতিল করতে হবে। সেই সাথে সাথে তাদের প্রতিটি জেলায় তাদের জন্য ইন্ডিভিজুয়াল পলিটেকনিক ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। তাদের যে বেতন কাঠামো সেটা সুনিশ্চিত করতে হবে। নানান সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। যাদের মূল দাবির যেই বিষয়টি তারা উল্লেখ করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে দীর্ঘদিন যাবত এই পলিটেকনিকে যারা অধ্যয়নরত আছে তাদেরকে নন পলিটেকনিক ক্রাফট দ্বারা অধ্যয়ন করানো হচ্ছে, সে বিষয়টি তারা সামনে আনছেন। তারা বলছেন যে শুধুমাত্র এই কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন তাদেরকে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তারাই মূলত তাদেরকে গাইড করতে পারেন, সেই বিষয়টি সামনে আনছেন। এই বিষয়গুলো সামনে এনে তারা নানান স্লোগান দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে তারা মূলত কফিন মিছিল বের করেছেন। অনেকে সাদা কাপড় মাথায় বেঁধে নেমেছেন। তারা জানান দিচ্ছেন যে আমাদের অবস্থান অনড়, যতক্ষণ পর্যন্ত না কোনোভাবে আমাদের দাবিগুলো মানা হচ্ছে বা আমাদের সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই দাবি চালিয়ে যাবেন। এই মিছিলটি মূলত হলপাড়া মসজিদ থেকে শুরু হয়েছে। একটি তেজগাঁওয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তাদের যে মূল ইনস্টিটিউট রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের দক্ষিণ গেটে গিয়ে তারা অবস্থান কর্মসূচি করবেন। এই মিছিলটি কিছুক্ষণ পরেই মূলত তেজগাঁও যে রোড রয়েছে মূল সড়ক, সেই মূল সড়কে যাবে। মূল সড়কে গিয়ে কিছুক্ষণ তারা সেই সড়কের মধ্যে দিয়ে মিছিল করবেন বলে আমাদেরকে বলেছে। তারপরে মূলত তারা তাদের যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট সেখানে অবস্থান করে তারা বিভিন্ন বক্তব্য দিবেন। এখন আপনারা দেখছেন যে মূলত পলিটেকনিক ইনস্টিটিউটের যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সেই শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন। আমরা কিছুক্ষণ আগেও তাদের সাথে কথা বলেছিলাম নামাজের আগে। মূলত তারা বলছিলেন যে আমাদের এই দাবিটা আজকে নতুন নয়, এই দাবিটি আমরা করে আসছি প্রায় অনেক দিন যাবত এবং অনেক বছর যাবতই তাদের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে, সেগুলো তাদেরকে কোনোভাবে এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। নানান সময় আশ্বাস পেয়েছেন কিন্তু সেই আশ্বাসের কোনো ফলাফল তারা দেখেননি। সে বিষয়গুলো সামনে আনছেন এবং সম্প্রতি তারা বলছেন যে তাদের দাবি দেওয়ার ব্যাপারে আরও কয়েকবার তারা রাজপথে নেমেছিলেন, বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছেন, তখনও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং সচিব পর্যায়ে তাদের সাথে বৈঠক করা হয়েছিল, কিন্তু তাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, শুধু আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাস কোনো বাস্তবায়িত হয়নি। যে সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আজকে তারা এই কফিন মিছিলে বের হয়েছেন এবং আজকে তারা বলছেন যে চূড়ান্তভাবেই আমাদের ঘোষণা থাকবে যে আমাদের যেই দাবিগুলো রয়েছে 6টি দাবি, সেই দাবিগুলো অবশ্যই যাতে অন্তর্বর্তী সরকার মেনে নেয় এবং মেনে নিয়ে তাদেরকে যাতে রাজপথে না থাকতে হয়, তারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়ন করতে পারেন সেই ব্যবস্থা যাতে করে দেয় অন্তর্বর্তী সরকারের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে, দায়িত্বশীল পর্যায়ে রয়েছে, তাদের কাছে এই দাবিটি তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সেই দাবি নিয়ে তারা এখন এই মুহূর্তে মিছিলটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পাশের যে রাস্তা, সেই রাস্তা হয়ে মূল যে সড়ক তেজগাঁওয়ের মূল সড়কের দিকে অগ্রসর হচ্ছে, মহাসড়কের দিকে অগ্রসর হচ্ছে। আমরা যতদূর জানি যে সেই সড়কটি ধরে তারা তাদের মূল ইনস্টিটিউটের সামনে দিয়ে দক্ষিণ গেটে অবস্থান নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ঢাকা পলিটেকনিকের পাশাপাশি অন্যান্য যে জেলার যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানের যারা সমন্বয়ক তারাও এখানে উপস্থিত রয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা বেশ কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, কয়েকদিন আগেও তারা রাস্তায় নেমেছিলেন, তখনও কিন্তু তারা একই দাবি করেছেন। মূল দাবি যে বিষয়টি তারা বলতে চাচ্ছেন যে তাদের যেই
পলিটেকনিকের যেই সম্প্রতি কিছুদিন আগে যে পদোন্নতি হয়েছে নন ক্রাফটের পদে এবং সেটি নিয়ে মামলাও হয়েছে, সেই মামলায় যে রায়টি এসছে সেই রায়ের বিরোধিতা তারা করছেন, সেই রায়টি বাতিল করার জন্য তারা বলছেন। সেই সাথে তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যাতে নিশ্চিত করা হয়, তাদের বেতন কাঠামো যাতে নির্ধারণ করা হয় জন্য যারা কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য মূলত ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি জেলায় দেশব্যাপী যাতে আলাদা বিশ্ববিদ্যালয় গঠন করা হয় সেটি তারা বলছেন। এবং তাদের যেই শিক্ষাদানের ক্ষেত্রে যেই শিক্ষকরা তাদেরকে পাঠদান করাবেন সেই শিক্ষকরাও যাতে অবশ্যই এই পলিটেকনিকের আওতাধীন থাকে বা এই বিষয়ে পারদর্শী থাকে, কেননা তাদের একটি গুরুতর অভিযোগ রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, অনেকের প্রাথমিক মাধ্যমিক যেই সার্টিফিকেট রয়েছে সেগুলো নাই। ধরুন তারা অভিযোগ দিচ্ছেন যে তারা পদোন্নতি পেয়ে একটা পর্যায়ে চলে গেছেন এবং সেখান থেকে এখন তারা অধ্যয়ন দিয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে যারা তাদেরকে পড়াবেন তাদের শিক্ষাগত বিষয়টাও সুনিশ্চিত করা দরকার, কারণ যারা কারিগরি শিক্ষায় অধ্যয়ন করছেন তাদেরকে অবশ্যই পারদর্শী হতে হয়, সেই বিষয়গুলো তারা সামনে আসছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। মিছিলটি আমি পূর্বে বলেছিলাম যে মূল যে ঢাকা ইনস্টিটিউটের দক্ষিণ গেটে গিয়ে শেষ হবে। এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন, আমরা তার কাছে চলে যাব। রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে গণমিছিলের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। শুধুমাত্র রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে কিন্তু মিছিল হচ্ছে। এবার যাচ্ছি অন্য খবরে। 5 টাকায় প্রশান্তির স্নান। পুরান ঢাকার নবাববাড়ি পুকুর নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অতীতের রেকর্ড ভেঙে রাষ্ট্রীয় খরচে কাউকে হজে পাঠাচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হুসাইন। শুক্রবার রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে আল্লামা আব্দুর রহমান শায়েখে ধুলিয়ার জীবন ও কর্ম নামে গ্রন্থ প্রকাশনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। জানান, এবার হজের খরচ প্রায় 1 লাখ টাকা কমানো হয়েছে। এবার হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা নেই বলেও জানান ধর্ম উপদেষ্টা। এবছর 2025 সালের 5 জুন চাঁদ দেখা ছাড়তে হজ হবে। হাজী সাহেবরা যাচ্ছেন, প্রায় 1 লক্ষ টাকার মতো হজের খরচ কমিয়েছি। 200 জন ডাক্তার নিয়ে যাব, 100 জন এমবিবিএস ডাক্তার আর 100 জন নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদের সবগুলো গভর্নমেন্টের ডাক্তার। বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কবি এবং চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার প্রেস ক্লাবের ইমার্জি নেক্সট আয়োজিত জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে অন্তর্ভুক্তিমূলক মানদণ্ডে পৌঁছাতে হলে জাতীয়ভাবে সকল সম্প্রদায় এবং বিশ্বাসের মানুষকে এক হতে হবে এবং একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় নাই। এই গণ অভ্যুত্থান শেষ অবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকে বহাল রাখাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। শুধু রাতেই নয়, দিনের বেলাও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। মশা মারার ঔষধ কিনতে গত 2 বছরে খরচ হয়েছে 9 কোটি টাকা, কিন্তু কোনো ফলাফল নেই। অভিযোগ আছে ওষুধ কেনার অর্থ লুটপাটের। এ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক, মিলছে প্রাথমিক সত্যতাও। জুনাদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট।
এ যেন মশার নগরী। দিন কিংবা রাত ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই অতিষ্ঠ নগরবাসী। এ চিত্র প্রায় ৭০ লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরীর। শেষ কবে এই শহরের মানুষ মশার ওষুধ স্প্রে করতে দেখেছেন তা হয়তো অনেকেই ভুলেই গেছেন। ফলাফল অলিতে গলিতে আনাচে কানাচে প্রতিনিয়তই বাড়ছে মশার উপদ্রব। পরিস্থিতি এমন যে দিনের বেলায়ও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। গাড়িতে করে বা মোটরসাইকেলে করে ওরা মেন রুটগুলোতে মধ্যে মাঝে মধ্যে বলা যেটা শোডাউনের মতো সেখানে দিয়ে আবার ছবি উঠে ওরা রেখে দেয়। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না এবং বর্তমানে মশার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতেছে। আমরা যে কারো কাছে দুঃখ দুর্দশার কথা বলবো, কাউন্সিলের কাছে যাবো, সেই সমস্যাটা সেখানেও আমাদের কোনো পথ নেই, আমরা কাউকে পাচ্ছি না। মশা নিয়ে গাজীপুরবাসীর এমন অভিযোগের শেষ নেই। রাজনীতির নানা বাঁকে ঘটে নানা ঘটনা, কর্তৃপক্ষ বদলায় কিন্তু এই পরিস্থিতির হয় না উন্নতি। এমন বাস্তবতায় এই মশাই যেন নগরীর স্থায়ী বাসিন্দা। মশা নিধনের দায়িত্বে থাকা গাজীপুর সিটি কর্পোরেশন নাকি এরই মধ্যে বহু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে গেল ২ বছরে মশা মারার ঔষধ কিনতেই খরচ হয়েছে প্রায় ৯ কোটি টাকা। ফলাফল ঘুরে ফিরে সে একই। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন ওঠে, মশা মারতে কর্তৃপক্ষের সদিচ্ছা আছে তো? বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও কেন মশা থেকে স্বস্তি মিলছে না নগরবাসীর? এই প্রশ্নের জবাব নেই কারো কাছেই। দীর্ঘদিন ধরে এই গুঞ্জন, এই ওষুধ কেনা নিয়েই নগর ভবনে চলছে শুভঙ্করের ফাঁকি। এরই মধ্যে মশা মারার নামে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। পাওয়া গেছে প্রাথমিক সত্যতাও। বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছি। সম্পূর্ণ রেকর্ডপত্র যাচাই বাছাই করে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে উপস্থাপন করব। আশা ছিল নতুন বাংলাদেশে হয়তো টনক নড়বে কর্তৃপক্ষের, তবে সেই আশায়ও গুড়ে বালি। সব জেনে শুনেও যেন নির্বিকার নগর প্রধান। নিজেরা ব্যবস্থা না নিলেও আশ্বস্ত করেছেন দুদকের তদন্তে সহায়তা করবেন। দুদক যে না, এটা আমি ইনফরমেশন আমার কাছে ডিটেইল নাই, আমি বলতে পারবো না। না, যদি দুদক পায় আর কি, পাইলে করুক, আমাদের তো আপত্তি, আমি তো চাই করুক। হ্যাঁ, আমি চাই করুক, আমি যত সহযোগিতা লাগে আমি হেল্প করব। দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার জন্য গুরুত্বপূর্ণ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এমন বাস্তবতায় শিগগিরই ব্যবস্থা না নিলে আসছে ডেঙ্গু মৌসুমে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। আবারও লাগামহীন পেঁয়াজের বাজার। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে ঠেকেছে ৬৫ টাকায়। মোকামে চাহিদা মতো সরবরাহ না থাকাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ঊর্ধ্বমুখী সবজি এবং মোটা চালের বাজার, তবে সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ১৬৫তে নেমেছে ব্রয়লার মুরগির দাম। রাজধানীর বাজারে লাগাতার বাড়ছে পেঁয়াজের দাম। আমাদের তো এখন কেনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজের দাম বাড়ার থেকে। হিসাব করা টাকা যে এটা বাজারে নিয়ে এসছে, এই টাকা দিয়ে আমরা বাজার সদাই করব, কিন্তু এখন তো আমরা এটা করতে পারতেছি না। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাব, বর্তমানে কারওয়ান বাজারে ১ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬৫ টাকায়। এক সপ্তাহ আগে ছিল ৩০ থেকে ৪৬ টাকা, আর ১ মাস আগে যা ছিল ৩০ থেকে ৫০ টাকা। এই নিত্য পণ্যের লাগাতার দাম বৃদ্ধিতে আবারও বাজার হিসাব চাপে ফেলে দিচ্ছে ভোক্তাকে। মানুষ খাইবে কি ৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকা। এটার ব্যাখ্যা চাইলে তো কোনো দিতে পারতেছে না যারা বেচতেছে। পেঁয়াজের দাম কেন বাড়লো? পেঁয়াজের উৎপাদন হয়েছে তো কিছুদিন আগে। টিসিবির হিসাব, গত বছরও এই সময় পেঁয়াজের কেজি ছিল ৫০ থেকে ৬৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন মোকামেই দাম বেড়েছে, যার জের টানতে হচ্ছে ক্রেতাদের। রাখি পেঁয়াজ মানুষ সবাই একটু রাখতেছে, রাখার কারণে একটু পেঁয়াজের দামটা একটু বেশি। যদি ইন্ডিয়ান না এতে ঈদে হয়তো বা ১০০ টাকা পার হইব আর কি। পেঁয়াজের ঝাঁজ চোখে সবজির বাজারে ঢুকে আরো বেহাল দশা ভোক্তার, কারণ বেশিরভাগ সবজি কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। ৮০ টাকার নিচে কোনো সবজি নাই, আগের তুলনায় একটু বেশি। জনজীবনে এটার প্রভাব পড়বে, রমজানের মধ্যে যদি কন্ট্রোল রাখতে পারে তাহলে ভালো। বাজারে দাম বৃদ্ধির বহুমুখী চাপে মুরগির বাজারে এসে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। সিন্ডিকেট নেই, মালের আমদানি রপ্তানি অনেক ভালো, ডাইরেক্ট বেচা বিক্রি হইতেছে, তো আপনার মাল অনেক সস্তা, পাবলিকে খাইতেছে। আগের তুলনায় এখন মোটামুটি বর্তমানে মানুষের সাধ্যের মধ্যে আছে। দাম বাড়তির খবর রয়েছে মোটা চালের বাজারেও, তবে কিছুটা স্থিতিশীল রয়েছে ডাল, তেল সহ অন্যান্য মুদি পণ্যের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবার নবাববাড়ি পুকুর নিয়ে রিপোর্ট। পুরান ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা, যেগুলো কেবল ইট কাঠের স্থাপনাই নয়, বরং এক একটি ঐতিহাসিক গল্প বলে চলা স্থাপনা। এমনই একটি পুকুর নবাববাড়ি পুকুর। ২০০ বছরের পুরনো এই পুকুর একসময় নবাব পরিবারের ব্যবহারের জন্য হলেও বর্তমানে এটি সাধারণ মানুষের দর্শনীয় স্থান।
এ নিয়ে বিস্তারিত থাকছে শবনব নিবিড়ের রিপোর্টে। 52 বাজার 53 গলির শহর পুরান ঢাকা। চারদিকে হাঁকডাক আর কোলাহলের মাঝে এই ব্যস্ত নগরীতে শীতল স্বস্তি পাওয়া দুষ্কর। ঢাকাবাসীর স্বস্তির আশ্রয় ইসলামপুরের ঐতিহ্যবাহী নবাববাড়ি পুকুর। প্রায় 200 বছর ধরে এটি গোসল, সাঁতার আর অবসরের জায়গা হয়ে আছে সাধারণ মানুষের জন্য। এই গোলাকৃতির পুকুরটি নবাব পরিবারের ব্যবহারের জন্য তৈরি হলেও কালের পরিক্রমায় এটি স্থানীয়দের জন্য উন্মুক্ত হয়ে যায়। মাত্র 5 টাকার বিনিময়ে এখানে প্রতিদিনই অনেকে গোসল করতে আসেন। বাদামতলির তন আসি আমরা গোসল করতে, পরিবেশ ভালো, এই জন্য আসি আমরা এনে গোসল করি ডুবাইয়া। ঢাকা শহরে এভাবে কোনো পুকুর নাই, আর আমরা এখানে এসে অনেক মজা করি, খেলাধুলা করি। এই এলাকা যারা আমরা বসবাস করি আমাদের একটি করবেন যে এটা আমাদের একটা অক্সিজেন। আব্দুল আলিমের আমলে নবাবদের স্ত্রীরা ছিল, ওনারা গোসল করার জন্য আসতো। তখন এটা খুবই ছোট ছিল, তো এটা ওনার আমলে উনি সুন্দর করে লোক লাগিয়ে সুন্দর করে একটা গোল শেপের মধ্যে এটা কাটা হয়েছিল। তো তখন থেকে এটার নাম মানুষ বলতো, লোকে মুখে প্রচলিত যে গোলতালাব গোলতালাব। ঐতিহাসিক এই পুকুরের চারপাশে সারি সারি নারকেল গাছ আর পুরনো স্থাপত্য শৈলীর ঘাটলা এঁকে দিয়েছে অন্যরকম সৌন্দর্য। তবে একাধিক মামলার জটিলতা ও নবাব পরিবারের অভ্যন্তরীণ বিরোধের কারণে পুকুরটি দীর্ঘদিন অরক্ষিত ছিল। বাপদাদা আমলের পুকুরটা অনেক বছরের, ফ্যামিলি এটা, তা আমরা এটা বাঁচায় রাখছি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের। সংস্কারের অভাবে ধীরে ধীরে পুকুরের পরিবেশ কিছুটা নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সরকারি গ্যাজেটে এর নাম ইসলামপুরের গোলতালাব হলেও স্থানীয়দের কাছে এটি নবাববাড়ি পুকুর নামেই পরিচিত। নবাববাড়ি পুকুর শুধু একটি জলাশয় নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত দলিল। সময়ের বিবর্তনে অনেক কিছু বদলেছে, শুধু বদলায়নি এই পুকুরের নবাবী আমলের ঐতিহ্য বহন করে চলা। আর এই ঐতিহ্য রক্ষার্থে প্রয়োজন সকলের সচেতনতা এবং সুউদ্যোগ। নবাববাড়ি পুকুর থেকে শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় সমস্যা আরাকান আর্মি গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ নিয়ে উভয় সংকটে বাংলাদেশ, জাতীয় স্বার্থে অরাষ্ট্রীয় সংগঠনের সঙ্গেও আলোচনার পরামর্শ। নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতা দুদুর। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই সংস্কার করে ভোট চায় জামায়াত। এবং দাবি আদায়ে এবার কাফনের কাপড় পরে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গণমিছিল, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসল্লিদের বিক্ষোভ। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।